HTML টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। এই পর্বে আমরা বাটন, ইমেজ সাথে কিছু সিমেন্টিক এলিমেন্টস, কোটেশনস এলিমেন্ট নিয়ে কাজ করব। যাই হোক, আমরা শুরু করছি। শুরুতে আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম এবং সাথে সাথে আমাদের ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। বরাবরের মতো এটাকে ডান পাশে রাখছি আউটপুট দেখার জন্য। আমরা যে ফোল্ডারটিতে কাজ করি ঠিক সেম ফোল্ডারটা আমরা ওপেন করে নিব। HTML, ওকে। এখন এখানে এটার আউটপুট দেখে নেই। ওকে, আমরা শেষে লিস্ট, টেবল, ফর্মস দেখেছিলাম। আজকে বাটন দিয়ে শুরু করা যাক। একটি কমেন্ট করে নিচ্ছি, বাটন, যেহেতু বাটনের কাজ করব প্রথমে। ওকে, বাটন নামের একটি ট্যাগ আছে, ওটাকে নিয়ে আমি মাঝখানে একটি নাম লিখে দিচ্ছি, ক্লিক মি। দেখুন ডান পাশে একটি বাটন তৈরি হয়েছে। এখানে একটি ব্রেক নিয়ে নিতে পারি একটু ফাঁকা করার জন্য। ফাঁকা হয়েছে। তো এই বাটনের অ্যাক্টিভিটিস নয়, কারণ এটাকে অ্যাক্টিভ করতে গেলে আমাদেরকে আরও কিছু ইভেন্টের সহযোগিতা নিতে হবে। যেমন অন ক্লিক একটি ইভেন্ট আছে, এখানে সামথিং লিখে দিতে হবে। যাই হোক, এইদিকে যাচ্ছি না, কারণ এখানে আমাদেরকে জাভা স্ক্রিপ্টের হেল্প নিতে হবে এগুলো অ্যাক্টিভ করার জন্য। এটা ব্যাক এন্ডের কাজ। এরপর আমি বাটনের পরে ইমেজ ট্যাগ নিয়ে কথা বলবো। ইমেজ ট্যাগ এর কিছু প্যারামিটার আছে, যেমন ধরুন সোর্স, IMG, এটা ইটসেলফ কিছু করতে পারে না, তবে সোর্স বলে দিতে হয়। তো আমরা একটি ইমেজ নিয়ে আসি, ধরুন বার্ডস, একটি পাখির ছবি আমরা, ওকে, এটাকে নিয়ে নিই। সেভ করে আমরা ডেস্কটপে যে ফোল্ডারটার মধ্যে আমরা কাজ করছি ওখানেই রাখছি। ওকে, ইমেজের নামটি আমরা স্যাম্পল দিয়ে দিলাম। ওকে, এখন দেখুন এখানে sample.jpeg নামে একটি ইমেজ শো করছে। ওকে, তো যেটা করতে হবে আমাদেরকে এই পেজে ইমেজটিকে দেখানোর জন্য, দেখুন আমরা ইমেজ লিখেছি, সেভ করেছি, ডান পাশে কোনো কিছু আসছে না, কারণ এখানে কোথা থেকে ইমেজটা দেখাবো, কোন নামের ইমেজটি এখানে প্রদর্শন হবে সেটা কিন্তু উল্লেখ করিনি। তো SRC সোর্স যেটা আছে, এখানে আমরা হুবহু sample.jpeg এক্সটেনশন সহ ফাইলের নাম লিখলে দেখুন ডান পাশে চলে আসছে। এবং এখানে অল্টারনেট একটা নেম দিয়ে রাখতে পারি, লাইক মাই ইমেজ, স্যাম্পল ইমেজ। যদি ইমেজটা কোনো কারণে অ্যাভেলেবেল না হয় তাহলে এই নামটি ওখানে প্রদর্শন করবে। তো এইটার কিছু, যেমন এখানে আমরা স্টাইল সেট করতে পারি, আরও কিছু অ্যাট্রিবিউট সেট করতে পারি, লাইক উইথ আমরা সেট করে দিতে পারি। উইথ ধরুন আমি দিলাম 200 পিক্সেল, ছোটো হয়ে গেল। এভাবে আমরা হাইট সেট করতে পারি, হাইট হয়তো 50 পিক্সেল দিলাম, দেখুন পরিবর্তনটা এরকম। তো যাই হোক, এটা যেহেতু রেশিও অনুযায়ী হচ্ছে না, কারণ আমরা ম্যানুয়ালি হাইট এবং উইথ দিয়েছি, এই জন্য ছবির শেপটা ঠিক থাকছে না। আমি হাইটটা কেটে দিলাম, দিয়ে শুধুমাত্র উইথটা রাখলাম। এই ছিল ইমেজ নিয়ে কথা। যদি আরেকটু কথা আছে ইমেজ নিয়ে, যে আমরা যখন প্রফেশনালি কাজ করব ওয়েব ডেভেলপমেন্টে, তখন আসলে প্যারালালি আমরা HTML ফাইলের সাথে ইমেজগুলো রাখি না, বা HTML ফাইলের সাথে আমরা অন্যান্য যে ইয়েগুলো আছে যেমন CSS ফাইল বা জাভাস্ক্রিপ্টের ফাইল রাখি না, এগুলো আমরা ফোল্ডারের মধ্যে রাখি। তো যাই হোক, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে আমরা লিখলাম ইমেজেস। আমরা যেটা করছি যে এখান থেকে আমরা এই ফাইলটাকে এর মধ্যে মুভ করিয়ে দিচ্ছি। সো এখন ইমেজেস ফোল্ডারের মধ্যে এই স্যাম্পল ফাইলটা আছে, ইমেজটা আছে। সো এখন কিন্তু আমাদের এখানে শো করছে না, দেখুন, কারণ আমরা এখানে কিন্তু লোকেশন বলে দিইনি। আগে যে লোকেশনে ছিল সেই লোকেশনটা অনুযায়ী এটা ঠিক ছিল। এখন অল্টারনেট নাম হিসেবে মাই স্যাম্পল ইমেজ, এখানে যে কথাটা লেখা আছে এই কথাটা দেখাচ্ছে, কারণ ইমেজটা অ্যাভেলেবেল না। তো এই ইমেজটার যে ফোল্ডারের নাম, এই ফোল্ডারের নামটা যদি আমি সংযুক্ত করে দিই এখানে images/sample.jpeg, দেখুন এখন আবার ইমেজটি অ্যাভেলেবেল হয়ে গেছে। ওকে,
এই ছিল অলমোস্ট বেসিক ট্যাগ, HTML ট্যাগ। তো আমি আরেকটি বিষয় দেখানোর জন্য একটি ব্লগের কিছু স্ট্রাকচার আমরা দেখব, সাথে সাথে আমরা কিছু কোটেশনস এলিমেন্ট বা সিমেন্টিক এলিমেন্টগুলো নিয়ে আমরা বুঝে যাব। তো আমরা এখানে এই ফাইলটা আগে টেস্ট করার জন্য করেছিলাম, এটাকে ফেলে দিচ্ছি, দিয়ে আমরা নতুন একটি ফাইল নিচ্ছি যেটার নাম দিচ্ছি blog.html। ওকে, এই ফাইলটার মধ্যে আমরা নট সাইন দিয়ে যদি আমরা ট্যাব প্রেস করি সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা পেয়ে গেলাম। টাইটেলে আমরা এখানে লিখে দিতে পারি মাই ব্লগ। ওকে, মাই ব্লগ। বডির মধ্যে আসলে সিমেন্টিক যে স্ট্রাকচারটা HTML5 এসছে, এখানে আসলে হেডার, ফুটার, বিভিন্ন সেকশন, অ্যাসাইড, সাইট, এই বিষয়গুলো এসছে। তো ওয়ান বাই ওয়ান আমরা একটু একটু করে দেখে নিতে পারি বিষয়গুলো কিভাবে কাজ করে বা কী বিষয়। তো শুরুতেই যেটা করব, আমরা বডির আন্ডারে একটি হেডার নিয়ে নিব, হেডার ট্যাগ। এই হেডারের মধ্যে আমি জাস্ট একটি H1 দিয়ে লিখলাম মাই ফার্স্ট ব্লগ, এরকম একটি কথা লিখে দিলাম। দেখি আউটপুটটা কী আসে। এখন আউটপুট দেখার জন্য আমরা দুটোভাবে কাজ করতে পারি। blog.html আমরা শেষে এখানে ইন্ডেক্সের পরিবর্তে এখানে ব্লগ লিখে দিতে পারি, অথবা লিখে দিই এখানে, দেখি, হ্যাঁ ব্লগ দিলাম, এটা চলে এসছে। অথবা এখানে আমরা রাইট ক্লিক করে লাইভ সার্ভারেও অন করতে পারতাম। এনিওয়ে, মাই ফার্স্ট ব্লগ চলে আসলো। এটা হলো হেডার সেকশন। তো আমরা বিভিন্ন সময় একাধিক হেডার নিয়ে রাখি, প্রয়োজন মতো আমরা হেডার নিতে পারি। তো হেডার সেকশনের নিচে আমরা একটা সেকশন করছি। প্রফেশনালরা এইভাবেই কাজ করে, সেকশনাইজ কাজ করে, এবং প্রত্যেকটি সেকশনের আইডি দিয়ে বা ক্লাস দিয়ে ডিক্লেয়ার করে এটাকে আবার বিভিন্ন ধরনের বিউটিফিকেশন করার জন্য কল করা হয়। তো এই বিষয়গুলো CSS যখন দেখব তখন আরও ক্লিয়ার হবে। এখন আমরা এই বিষয়গুলো এখানে আলোচনা করছি না। যাই হোক, সেকশনের মধ্যে আমরা আর্টিকেল নিব, একটি আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে আমরা প্রথমে একটা হেডিং 3 নিচ্ছি। মানে হেডিং 1 তো অনেক বড় পোস্ট, লার্জ সাইজের টেক্সট আসে। হেডিং 2 আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম। যাই হোক, আমি এখানে সাইজটা একটু ছোটো করে লিখতে চাই, এই জন্য আমি হেডিং 3 সিলেক্ট করলাম। তো এখানে লিখলাম যে ব্লগ পোস্ট 1। ওকে, এবং এর নিচেই আমি আরেকটি স্মল নামের একটি ট্যাগ আছে, এখানে নিলাম। আপনি আউটপুট দেখলে বুঝবেন যে স্মল ট্যাগে কীভাবে হয়। পোস্টেড বাই মিস্টার XXX। ওকে, অন ধরুন 2020, বা একটা এখানে দিয়ে দিতে পারেন মে 2020। আউটপুটটা ডান পাশে দেখলে বুঝতে পারছেন যে কীভাবে আসছে, ছোটো আকারে আসছে। তো এটা গেল। আমরা এখন এইটার নিচে যেটা করব, স্মল ট্যাগের নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিব, এবং একটা এর আগে দেখেছিলেন যে আমরা টেস্ট প্যারাগ্রাফ কীভাবে নিতে পারি, ডামি প্যারাগ্রাফ, ঠিক ওভাবে নিয়ে নিলাম সংক্ষেপে কাজ করার জন্য। এখানে অনেক সময় আমরা করি কি, যে দেখার জন্য যে আমরা হয়তো আরও টেক্সট লিখতে চাই, একটা প্যারাগ্রাফে অনেক টেক্সট থাকতে পারে, কিন্তু আমরা হয়তো এখানে জায়গা করতে পারি না, সেজন্য আমরা একটা বাটন নিয়ে অনেক সময় আমরা এখানে জাস্ট দিয়ে দেখাচ্ছি, এই ট্যাগ নিয়ে আমরা একটা লিঙ্ক করে দিতে পারি অন্য একটি পেজের সাথে। যে আমরা অল্প কিছু এখানে লিখে দিলাম, বাকি লেখাগুলো যদি কেউ পড়তে ইন্টারেস্টেড হয় তাহলে এইখানে ক্লিক করে সে চলে যাবে। আপাতত আমরা হোম লিঙ্কে রেখে দিলাম, এটা এই পেজেই থাকবে। এই সাইনটার অর্থ হলো যেটা হোম পেজেই থাকবে, নাম্বার সাইন। আচ্ছা, এখানে লিখে দিতে পারি যে রিড মোর। ওকে, তাহলে দেখুন একটা লিঙ্ক আসবে রিড মোর নামে। এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ওই সে ফর এক্সাম্পল আমি যদি এখানে ইন্ডেক্স ডট, যেহেতু আমাদের একটি পেজ আছে HTML, লিখে দিই, তাহলে কি হবে, এখানে ক্লিক করলে index.html পেজে চলে যাবে। তো যাই হোক, আমরা আবার ফিরে আসছি, এটা আমরা করে দিতে পারি। আচ্ছা, এরপর সেকশনের পর আমরা যেটা করতে পারি, এই আর্টিকেলগুলোকে আমরা কয়েকটা পেস্ট করে নিতে পারি। যে একটা ব্লগে অনেকগুলো পোস্ট থাকে অনেক সময়, তো আমরা 2, 3 বা 4, 5টা এরকম আমরা করে নিতে পারি।
সুবিধার জন্য। যাই হোক, আমি একটা সেম আর্টিকেলকে আমরা কপি করে নিয়ে আমরা কয়েকটি পোস্ট করে দিই সেম জিনিস। ডান পাশে আমাদের ওভাবে দেখাচ্ছে। ওকে, তো আর্টিকেল নিয়ে এটুকুই ছিল, আর অন্য কোনো ব্যাপারের মধ্যে নেই। এখন আমি একটু অ্যাসাইড নিয়ে কাজ করব। অ্যাসাইড যে টেক্সটে আছে এটা নিয়ে কাজ করব। তো সেকশনের বাইরে এসে আমরা অ্যাসাইড নামের যে ট্যাগটি আছে এই অ্যাসাইড ট্যাগটা নিয়ে কাজ করব। এর মধ্যে আমরা একটা H3 একটা হেডিং 3 একটা নিয়ে নিচ্ছি ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজের মধ্যে আমরা ইউএল নেব, আনঅর্ডার্ড লিস্ট। এর আগেও আমি দেখিয়েছি ইউএল এর মধ্যে আইটেমগুলোকে কিভাবে লিখতে হয় এলআই ট্যাগের মধ্যে। তো এলআই ট্যাগের মধ্যে আমরা লিখতে পারি, এবং এখানে আমরা একটা লিঙ্কও করে দিতে পারি। এর আগে শুধুমাত্র দেখিয়েছিলাম যে আপনার করতে হয়, কিছু একটা লিখে দিতে হয়। আমরা এখানে লিখেছিলাম, শুধু আইটেম লিস্ট লিখেছিলাম। এবার আমরা একটা এ ট্যাগ নিয়ে নিচ্ছি। এই ট্যাগের মধ্যে আমরা লিখবো, এখানে ধরুন আমি আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না, সেক্ষেত্রে আমরা হ্যাশ ইউজ করছি, এবং এখানে লিখে দিলাম ক্যাটাগরি 1। এটাকে আমরা কপি করে নিচ্ছি কয়েকটি। সো এগুলো আসলে কেন কোথায় কাজ করে, এটা আসলে ন্যাব বার অথবা কোনো একটি লিঙ্কের জন্য কাজ করে। আমি একটু নাম্বারটা চেঞ্জ করে দিই 2 3। ওকে, তো বেসিক্যালি কি হয়, এর আগে আমরা শুধুমাত্র নাম দিয়েছিলাম, এখন কিন্তু একটা লিঙ্ক করলাম। আপনি ডান পাশে দেখলে, আমি দেখাচ্ছি, ডান পাশে দেখলে দেখবেন যে একটু সেভ করে নিই, ক্যাটাগরি 1। সরি, এখানে আমি একটু ভুল করেছি। এটা আসলে এইখানে আমরা লিখে দিই, হ্যাঁ, তাহলে লিঙ্কটা বোঝা যাবে। লিঙ্ক দেখতে হলে আসলে এখানে লিখতে হবে। ইয়েস, এবার ডান পাশে দেখলে দেখবেন যে লিঙ্কগুলো দেখাচ্ছে। এখানে যদি আমরা লিঙ্কের এই উইদিন কোটেশন মার্ক এর মধ্যে যদি আমরা লিঙ্কটা দিয়ে দিই, কোনো একটি পেজের লিঙ্ক অথবা কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক, তখন এই লিঙ্কে ক্লিক করলেই আপনার এটা দেখা যাবে। ওকে, এবার এইটাকে বেসিক্যালি এই ইউএল এবং এলআই এই বিষয়গুলোকে আমরা ন্যাব বারে ব্যবহার করে থাকি মোস্টলি। সো ন্যাব নামের একটি আছে, এখানে শেষে দিয়ে দিই সুবিধার জন্য, দেখার জন্য একটু অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিচ্ছি। যে ন্যাব এলিমেন্টটা আছে, এই ন্যাব ট্যাগটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত, ন্যাব ট্যাবের মধ্যে এটা রাখি, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে ইউজ করা হয়। তো এটা ছিল অ্যাসাইড। এখন আমি ফুটারটা দেখাবো। চলে যায় অ্যাসাইডের বাইরে এসে আমি ফুটার যে ট্যাগ আছে, ফুটার ট্যাগটি দেখাচ্ছি। ফুটারে সাধারণত কী থাকে, কপিরাইট, ভার্সন, এটা সেটা এগুলোই থাকে। যে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা এরকম লিখে দিতে পারি যে কপিরাইটের একটা সাইন আছে, এই সাইনটা লেখার জন্য হুবহু আপনাকে HTML5 এইভাবে লিখতে হবে। 2020 মাই ওয়েবসাইট আর সামথিং, আপনাদের পছন্দ মতো সুবিধা মতো একটি মেসেজ লিখতে পারবেন। ডান পাশে দেখুন এই যে এই সাইনটা আনার জন্য কিন্তু আমরা এইটুকু লিখলাম। ওকে, যাই হোক, এটা ফুটার হয়ে গেল। তো আমার এখানে সিএসএসের ব্যাপারে কোনো কিছু বলার ওরকম প্ল্যান নেই, তবুও এটা খুব আগলি লাগছে। এটাকে একটু সিএসএসে কীভাবে কাজ করে এই সামান্য অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি একটু কাজ করছি। প্রথমে দেখুন মাই ফার্স্ট ব্লগ, এইটাকে আমি এইটাকে একটু বিউটিফিকেশন করব। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই হেডার সেকশনে আমি একটা আইডি দিতে পারি। আইডি ইকুয়াল টু ধরুন মেন হেডার, মেন HEADER হেডার। ওকে, এই আইডিটা আমরা কল করব। তো সিএসএস আসলে অনেকভাবে করা যায়, ইনলাইন সিএসএস,
ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হলো সিএসএসের ফাইলটা আলাদা একটি ফোল্ডারে থাকবে, ওখান থেকে আমরা এখানে লিঙ্ক করে কাজ করাবো। তো আমরা এখন ইন্টারনাল সিএসএস ব্যবহার করব। ইন্টারনাল সিএসএস হলো একই পেজের মধ্যে স্টাইল লেখা। তো এখানে যে হেড এরিয়া আছে টাইটেলের নিচেই আমি লিখছি, হেড এরিয়ার মধ্যে স্টাইল আমি একটি অপশন নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমরা আইডি দিয়েছি, এখানে আইডি দিয়েছি, আইডিটাকে কল করার নিয়ম হলো নাম্বার সাইন দেওয়া, তারপর আইডি যে নামটা দিয়েছি এটা দেওয়া, এবং এই কার্লি ব্রাসেস দিয়ে এর মাঝখানে লিখতে হয়। তো আমি প্রথম যে কাজটা করছি যেটা হলো ওকে, প্রথমে আমি যেটা কাজ করতে পারি অ্যালাইনমেন্টটা করে নিতে পারি, অথবা কালার চেঞ্জ করে নিতে পারি, যে কোনো কিছু করতে পারি। ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে আমি ওকে অ্যালাইনমেন্টটা করে নিই। মেইন হেডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট যদি করি আমি, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে সেভ করলে দেখুন এটা মাঝখানে চলে গেছে। এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ড অপশন, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে দেখুন এখানে ব্ল্যাক হয়ে গেছে। আসলে ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্ট কালার সেম হয়ে যাওয়াতে মিশে গেছে, তো আমি ফন্ট কালারটাকে হোয়াইট করে দিই। ওকে মাই ফার্স্ট ব্লগিং। আচ্ছা প্যাডিং বলে একটি অপশন আছে, প্যাডিং যদি আমি দিয়ে দিই তাহলে এটা লাইনটা একটু চড়া দেখাবে, কারণ লেখাটার উপরে এবং নিচে আমি চারিপাশেই প্যাডিং দিচ্ছি। চারপাশে যদি আমি 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিই তাহলে একটু ফাঁকা দেখাবে, ভালো দেখাবে। হয়েছে, এটা হলো। এখন আমি একইভাবে আমি ফুটারটাকেও একটু কল করব। ফুটারটাকে কল করে তাহলে এই ফুটারকে যদি আমি টার্গেট করতে হয় তাহলে এখানে আমার আরেকটি আইডি দিতে হবে, ফুটারের এখানে একটি আইডি দিতে হবে, রাইট? সো আইডি এখানে হয়তো মেইন ফুটার দিচ্ছি, কারণ হেডার ফুটার অনেক সময় অনেকে একাধিক ফুটার এবং একাধিক হেডার ইউজ করেন, সেজন্য মেইন ফুটার নাম দিলাম। নামটা আপনি ইচ্ছা মতো দিবেন, যে কোনোভাবে যে কোনো কিছুই দিতে পারেন, এখানে কোনো বাধা নিষেধ নেই। সো আমি এখান থেকে আবার কল করব, নাম্বার সাইন দিয়ে পেস্ট করলাম। কার্লি ব্রাসেসের মধ্যে আমাকে লিখতে হবে যা কিছু লেখা হোক না কেন। তো টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, এটা নিচের দিকে দেখুন বাম পাশে আছে, তো এটাকে আমি আবার উপরের মতো টেক্সট অ্যালাইন করে দিই সেন্টার। ওকে হ্যাঁ মাঝখানে চলে গেছে। ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজ বাই ডিফল্ট 16px থাকে, আমরা 18px করে দিই, দেখি কি হয়। হ্যাঁ একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ওভারঅল এটি ছিল আজকের ইয়েতে। আসলে শেষ পর্যায়ে আমি আরেকটি ব্যাপার বলছি যে মেটা ইনফরমেশন নিয়ে শুরুর দিকে কথা বলেছিলাম, এই বিষয়টি মাঝখানের কোনো পর্বে বলা হয়নি, একটু বলি। আসলে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার পর এসইও করতে চান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ গুগল যখন স্ক্যান করবে আপনার ওয়েবসাইটটি তখন কিছু কিওয়ার্ডের মাধ্যমে আপনার এই সাইটটাকে খুঁজে পাবে। তো এই কিওয়ার্ডগুলো আসলে এই মেটা ইনফরমেশনের মধ্যে থাকে। তো মেটা ইনফরমেশনটা এখানে যেমন একটা বাই ডিফল্ট মেটা ইনফরমেশন আসছে, আমি আলাদাভাবে মেটা ইনফরমেশন ক্রিয়েট করছি মেটা। ওকে এই মেটা ইনফরমেশনটা এটা সেলফ ক্লোজার ট্যাগ, সো এর স্টার্ট এবং এন্ডিং ট্যাগ লাগে না, এটার মধ্যেই লিখতে হয় যা কিছু লেখার। তো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি, সে ফর এক্সাম্পল নেমের মধ্যে আমি ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন। ওকে এর সাথে আরেকটি অ্যাট্রিবিউট যোগ করতে হবে কন্টেন্ট। তো কন্টেন্ট হিসেবে আমি লিখলাম ওয়ান্ডারফুল ব্লগ, ওয়ান্ডারফুল ব্লগ বাই সামওয়ান মিস্টার এক্স। ওকে সো এটা গুগল এইভাবে সার্চ করে পাবে। আমি আরেকটি মেটা ইনফরমেশন যোগ করতে পারি, একাধিক আপনি মেটা ইনফরমেশন যোগ করতে পারবেন। ঠিক একইভাবে আমাকে নেম দিতে হবে, নেমের মধ্যে ধরুন দিলাম এবার কিওয়ার্ড। সো কী ধরনের কিওয়ার্ডস দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটকে স্ক্যান করে পাবে। তো কন্টেন্ট দিতে হবে একইভাবে, কিওয়ার্ডের কন্টেন্ট কী হতে পারে, যেমন ওয়েব ডিজাইন ব্লগ এটা দিয়ে পাবে, বা ওয়েব ডেভেলপমেন্ট ব্লগ, অথবা একটা মিডিয়ার নাম দেওয়া যেতে পারে XYZ মিডিয়া।
এই ধরনের ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখতে পারি, সো দ্যাট গুগল যখন স্ক্যান করবে ওয়েবসাইটটি তখন যেন এটা দেখতে পারে। তো যাই হোক, এটা ছিল আমাদের ওভারঅল 4টা পার্টের মধ্যে দিয়ে আমরা শেষ করলাম HTML প্রোগ্রাম। তো এরপর আপনাদের যেটা শিখতে হবে সেটা হলো CSS। অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে গেলে HTML এবং CSS মাস্ট, এটা শিখতেই হবে। আশা করছি আপনাদের এই 4টা পার্টের ভিডিও থেকে একটা ভালো ধারণা পেয়ে গেছেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং আমার চ্যানেলে যে CSS-এর যে কোর্স আছে ওখানে গেলে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন কীভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয়। ধন্যবাদ সবাইকে।